হ্যালো আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রী বন্ধুরা, সৌভিক ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বিষয়ে সাজেশান প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলো 4 নম্বর এবং 6 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। 40-এ 40 পেটে গুলে এই প্রশ্নগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে। প্রথম অধ্যায় থেকে দেখে নাও, আমি অধ্যায় ভিত্তিক বেশ কিছু প্রশ্ন রেখেছি। তো প্রথম অধ্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক নীতি। প্রথম প্রশ্ন, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিবর্তনের ধারণাটি বর্ণনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা 100% ধারণা যে এসে যেতেই পারে। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্কের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। অর্থাৎ প্রকৃতি পরিধি দুটোই লিখতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটাও করবে। অথবা বাস্তববাদ সম্পর্কে মর্গেনথাউয়ের ব্যাখ্যা। দুটো প্রশ্নের উত্তর একই হবে। আন্তর্জাতিক সম্পর্কের অনুশীলনের ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলো 3টে করে স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এইগুলো বাদ দিয়ে প্রশ্ন করা যাবে না। এগুলো বাদ দিলে একদমই চলবে না। তোমাদের এই ট্রিপল স্টারগুলো অবশ্যই করতে হবে। এছাড়াও যেগুলো এক্সট্রা 2টো স্টার বা 1টা স্টার দেওয়া আছে সেগুলো করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে আদর্শবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। প্রশ্নগুলো পরপর দেখে নাও। আমি আর পরপর প্রশ্নগুলো পড়ছি না, প্রশ্নগুলো পড়লে অনেকটা সময় নষ্ট হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে বন্ধুরা এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়। দ্বিতীয় অধ্যায় থেকে সার্ক এর সফলতা ও সমস্যাগুলি উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো। এটাও খুব ইম্পর্টেন্ট। বিশ্বায়ন থেকে তোমরা মেনলি বিশ্বায়নের ফলাফল বা প্রভাবগুলি আলোচনা করো। এইগুলো পড়বে, যেটি বিশ্বায়নের ইতিবাচক নেতিবাচক প্রভাব, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, এই প্রভাবগুলো পড়বে। এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। অধ্যায় নম্বর 4, ভারতীয় সরকারের অঙ্গসমূহ। এখানের মধ্যে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী। এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী করলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীও তোমরা লিখতে পেরে যাবে, এবং রাষ্ট্রপতিটা করলে রাজ্যপালেরও ক্ষমতা কার্যাবলী লিখতে পেরে যাবে, কারণ এটা 90%ই এক, কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে। আর আইনসভা থেকে লোকসভার গঠন কার্যাবলী, লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী, এটা ভালো করে করবে। আর লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক, এটাও ভালো করে করবে। আর বিচার বিভাগ থেকে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, এটা ভালো করে পড়বে। এছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে যাবে, কিন্তু যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো খুব ভালো করে দেখে যাবে। এগুলো পড়ার চান্স খুবই বেশি। ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন, দুটো টিকা, চিপকা আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরও একটি অন্যতম ভারতের তথ্য জানার অধিকার আইন 2005 সালে যেটি পাশ হয়েছিল, সেই আইনটা সম্পর্কে যা জানো লেখো। এটাও পরীক্ষায় পড়তে পারে। এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের পড়বে বা পড়তে পারে। আর ষষ্ঠ অধ্যায় সাংবিধানিক সংশোধন ও
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এখান থেকে হচ্ছে এখানে টাইপিংটা একটু ভুল হয়েছে, এটা ৭৩তম সংবিধান সংশোধন হবে, আর পরেরটা হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধন হবে। এই সংবিধান সংশোধনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, যে ৩৬৮ নম্বর ধারা সংবিধান সংশোধন পদ্ধতিগুলি আলোচনা করো। আর গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে এটা অবশ্যই পৌঁছে দেবে, যাতে বন্ধুরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি ২ নম্বরের প্রশ্ন তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি ২ নম্বরের প্রশ্নের ভিডিও করে তোমাদের দেব।